দেখবেন ভারতরা হচ্ছে কাপুরুষের কাপুরুষ, পৃথিবীতে সবচেয়ে কাপুরুষ হচ্ছে ভারত আর ইসরায়েল। এর যখনই একটা শেষ করবেন দেখবেন সাথে সাথে বাংলাদেশে 6 মাসের জন্য বাংলাদেশ নিরাপদ হয়ে গেছে, 6 মাস পরে আবার আরেকটা ফেলে দিবেন, দেখবেন 1 বছরের জন্য বাংলাদেশ নিরাপদ হয়ে গেছে। কোন ভারতের মাদারচোদ কোন বাংলাদেশের হাসনাত দেশপ্রেমিক কোন ছাত্র নেতা বা জনগণকে হুমকি বা হুঁশিয়ারি দেওয়ার কোন মাদারচোদের সাহস হবে না। এই বদমাইশ এই 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 বদমাইশের বাচ্চাগুলা, এই গোবর খাওয়াগুলা হচ্ছে শুধু হিন্দি সিনেমার মাঝখানে বীর অক্ষয় কুমার, আমির খান, সালমান খান ইউনিফর্ম পরে স্লো মোশনে দৌড়াচ্ছে এই পর্যন্তই। বাকি কিন্তু এরা লুটা নিয়ে দৌড় মারে পাকিস্তানের বর্ডার থেকে, কান্নাকাটি শুরু করে। এত দূরে যাবো কেন? চীন পাকিস্তান যাবো কেন? বাংলাদেশের রৌমারিতে উদাহরণ আছে কিভাবে হারামজাদারা চোরের মতো পালিয়েছে, তাদের লাশ পর্যন্ত নেয় নাই, ফেলে পালিয়েছে। এটাই হচ্ছে তাদের আসল চরিত্র। এরা হচ্ছে কাপুরুষ, আর বাঙালি হচ্ছে বুক ভরা বীরত্ব। এক হাদি নয়, কোটি হাদি দাঁড়িয়ে গেছে ইনশাল্লাহ। এখন থেকে আমার কথা শুনেন, এক হাদি আগামী এক সপ্তাহ পর্যন্ত, এক হাদির বিনিময়ে এক ভারতীয়। এরপরে আরেকটা হাদি বাংলাদেশে যাবে, এক হাদির পরিবর্তে 10 ভারতীয় বাংলাদেশের ভিতরে। কিন্তু যেভাবে হুমকি দেওয়া হচ্ছে বা লিস্টের কথা শোনা যাচ্ছে তাতে বা হাদির এই পরিণতি বা ভারতের কর্নেল যে হুমকি দিল যে এবার ঘাড়ে মানে মাথায় না ঘাড়ে, এরপরে কি আসলে হাদির মতো উচ্চারণ করতে পারবে কিনা, মানে সেই ভয়টা কাজ করবে কিনা? উচ্চারণ শুনেন, এই যে আমি একটা ভুয়া লুজ দেখেছি, বাঙালিরা তো হচ্ছে হুজুগে যা দেখে তাই বিশ্বাস করে। 32 জনের বা কত জনের একটা লিস্ট আমি দেখেছি, 50 জন এই পরিষদের শুনেন, এগুলা কিছু কেউ পাবলিক বলছে আছে, 150 জন, কিছু আওয়ামী পাবলিক আছে ঘরে বসে বসে এগুলা বানায়, আর ভারতীয় দালাল আছে কিছু ঘরে বসে বসে আনছেন। আমাকে শুনেন, দেশে বিদেশে বহু অপারেশন করেছে আলহামদুলিল্লাহ। একটা সিক্রেট মিশন যখন হয়, টার্গেট কিলিং এর একটা লিস্ট যখন হয়, কখনোই একটা খুনির হাতে সকল লিস্ট ধরিয়ে দেওয়া হয় না। কোনো সময় একটা লিখিত লিস্টের তালিকা কোনোদিন একটা খুনির হাতে দেওয়া হয় না। কারণ একটা খুনির হাতে সব লিস্ট দিলে ওই খুনি কখনো ধরা পড়লে তো সব লিস্ট ফাঁস হয়ে যাবে। খুনি কি ধরা পড়েছে? পড়ে তো নাই। তাহলে লিস্ট কি করে ছাড়া হলো? এগুলো হচ্ছে ভুয়া লিস্ট। বাংলাদেশের দেশপ্রেমিকদের অন্তরে ভীতি সঞ্চারণের জন্য, ভয় দেখানোর জন্য এগুলো হচ্ছে ভুয়া লিস্ট। এই লিস্টে কান দিবেন না। এখানে কিছু কিছু লোক আবার লিস্ট দিয়েছে আবার একটু সমাজে একটু মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য। দেখেন আমিও লিস্টে নাম আছে, আমারও দাম আছে। ওইসব লিস্ট ফিস্ট না করে আর বাকি কিছু খাঁটি রেখেছে, এগুলো সব মিথ্যা। আপনার একটা কথা শুনেন, 5ই অগস্টের পরে তো আজকে হচ্ছে সেই 2025-এর অগস্ট পার হয়ে গিয়ে এখন ডিসেম্বর শেষ হয়, ঠিক আছে, 1.5 বছর। যদি ভারত পারত, একদম খেয়াল করে শুনেন, যদি ভারত যদি পারত, আপনি কি মনে করেন নাহিদ, আসিফ, হাসনাত কাউকে বাঁচতে দিত? সবাইকে মেরে ফেলতো না এতদিনে? চাইলেই কি এত সহজ? মারা সহজ ছিল হাসিনার আমলে। কারণ রয়ের সেনানিবাসের ভিতরে রয়ের হেডকোয়ার্টার বা কি বলে ডিজিএফ এর হেডকোয়ার্টারে, ওই হেডকোয়ার্টার ভিতরে একটা দুইটা ফ্লোর নিয়ে বসেছিল। এই সশস্ত্র বাহিনীর সহায়তায়, সেনা প্রধানদের সহায়তায়, এই হাসিনা এবং এই সচিবদের, পুলিশের সবাই সহায়তায় খোলা মাঠে বুক উঁচিয়ে হত্যা করেছে, গুম করেছে আর হত্যা করেছে। কিন্তু এখন নিজেরাই পালিয়েছে। আপনি দেখেন নাই 5ই অগস্টের রাতে গুলি করতে কিভাবে ঢাকা শহরে কিভাবে পালাচ্ছে সমস্ত রয়ের সদস্য। এখন বিভিন্ন ছদ্মরূপে, আমি যেটা বলেছি ভিসা সেন্টার, বিভিন্ন সরকারি রেলওয়ে বিভাগের বিভিন্ন জায়গার যেসব সরকারি বড় বড় কন্ট্রাক্ট পেয়েছে এইসব অফিস আদালতে, কিন্তু এইসব অফিসে কিন্তু রয়ের সদস্যরা লুকিয়ে আছে, আড্ডাখানায় দেন। এইসব জায়গাগুলা সব বন্ধ করে দেন। যারা যেসব ছাত্র নেতারা, আমি 1-2 তালিকা করে বলেছি, এই তালিকাগুলা এই লাইভ 2বার 3বার 4বার দেখে তালিকাগুলা লিপিবদ্ধ করে তোমরা বাংলাদেশের প্রতিটা ভারতীয় সরকারি প্রজেক্ট, সিভিল প্রজেক্ট এবং ভিসা সেন্টার সমস্ত কিছু উৎখাত করে দাও, বন্ধ করে দাও। ওখানে যেন একটা মানুষ শ্বাস নেওয়ার সুযোগ না থাকে, সব যেন পালিয়ে যায়। দেখবা বাংলাদেশের রয়ের অ্যাক্টিভিটি বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। রয়ের অ্যাক্টিভিটি বন্ধ হয়ে গেলে তাদের ইন্টেলিজেন্স কর্মকর্তা বুদ্ধি হবে। আর রাজেশ কুমার অগ্নিহোত্রী যদি এখনো সে বাংলাদেশে থেকে থাকে, তাহলে হাদির জীবনের জায়গায় রাজেশ কুমার অগ্নিহোত্রীর জীবনকে তোমরা টার্গেট করো। ওই বদমাইশকে যেখানেই পাবে তোমরা হাদির কাছে মাপ চাইতে পাঠিয়ে দাও। এখনো তো মানে আওয়ামী লীগের শত্রুপক্ষ বা ভারতের শত্রুপক্ষ, আপনি তো রয়ের কথা বললেনই,
তারা তো ওত পেতে আছে। তাদের তো একটা মিশন আছে। তাদের একটা টার্গেট আছে। মানে পরবর্তী টার্গেট অনুযায়ী তো ওরা একটা নীল নকশা আছে। সেই নকশা অনুযায়ী তো তারা কাজ করতে থাকবে। তো এরপরে আপনার কি ঘটাতে পারে? এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে আজকে কি যে পরিস্থিতি ক্রিয়েট হয়েছে যে হাদির মৃত্যু সংবাদের পরে, এই পরিস্থিতি হয়তো আরো কয়েকদিন থাকবে এবং এই সুযোগেও কিন্তু শত্রুরাও কিন্তু আরো অনেক ঘটনা ঘটাবে। এই বাংলাদেশের এই পরিস্থিতি সামাল দিবে কিভাবে? আচ্ছা, একটা একটা কথা বলি আমি, খুব খুব গুরুত্বপূর্ণ, অর্থটা বুঝতে হবে। সবাই অন্য কোনো গেস্ট হয়তো সরাসরি আপনার উত্তর দিয়ে দিবে, কথার উত্তর যদি জেনে থাকে। আমি উত্তর দিচ্ছি না। আমি আমি অনুরোধ করছি যে ভারত কি করতে পারে, আওয়ামী লীগ কি করতে পারে, হুম, ষড়যন্ত্র কি, সারাক্ষণ আমরা ওরা কি করতে পারে, ওরা কি করতে পারে, ওরা কি করতে পারে, এগুলো নিয়ে যদি ব্যস্ত থাকি তাহলে তো আমরা ঘুমাতে পারবো না। আর তাহলে কবে আমাদের পরিকল্পনা আমরা বাস্তবায়ন করব? আমরা কখন পরিকল্পনা করব, আমরা কখন বাস্তবায়ন করব? আমাদেরকে ও কি করলো, ও কি করলো না করে আমি করি, ওরা চিন্তা করুক আমরা কি করছি। এখন সময় এসেছে ওদেরকে চিন্তা করানোর জন্য আমরা কি করতে পারি, আমরা কি করতে যাচ্ছি। আমরা কেন বারবার খালি ওরা কি করছে, ওরা কি করছে, ওরা কি করছে। বারবার বলছি, অফেন্স ইজ এ বেস্ট ফর্ম অফ ডিফেন্স। আক্রমণ হচ্ছে শ্রেষ্ঠ প্রতিরক্ষা। আক্রমণ হচ্ছে শ্রেষ্ঠ প্রতিরক্ষা। আপনি যদি সারাক্ষণ প্রতিরক্ষা প্রতিরক্ষা করতে থাকেন তাহলে তো আক্রমণ সামলাতে পারবেন না, চতুর্দিক থেকে আক্রমণ আসতে থাকবে। আপনি আক্রমণ করতে শুরু করেন তাহলে ওরা প্রতিরক্ষার মোডে চলে যাবে, ওরা নিজেদেরকে আত্মরক্ষায় চলে যাবে। হুম, সুতরাং আমাদেরকে প্রোঅ্যাক্টিভ হতে হবে এখন। তার মানে কি, আমাদেরকে এখন আক্রমণাত্মক ভূমিকায় আসতে হবে বাংলাদেশিদের, দেশপ্রেমিক ছাত্র জনতা সকল দলকে। আমি জানি না বিএনপি কি আনন্দ দেখছে সামনে, খেলা এখনো অনেক বাকি, খেলা অনেক বাকি। তারেক রহমান 25শে ডিসেম্বর আসবেন শুনেছি। আমি চাই উনি আসুক আল্লাহর রহমতে। তবে আমি চাই এখনো যেন আল্লাহ ওনার বিবেক বুদ্ধি পরিষ্কার করে দেন। উনি যেন ভারতের উপর নির্ভর না করে বাংলাদেশের, সবার আগে আল্লাহর উপর, তারপরে বাংলাদেশের জনতার উপর, দেশপ্রেমের উপর, জনতার উপর নির্ভর করে যেন বাংলাদেশে আসেন। তাহলে আশা করা যায় উনি বিএনপিকে পরিষ্কার করতে পারবেন, সমস্ত ভারতীয় দালাল সরিয়ে দিয়ে। ওনার আশেপাশে যত ভারতীয় দালাল রয়্যাল গোয়েন্দা নিয়োগ পেয়েছে সমস্ত কিছু পরিষ্কার করে দিয়ে যেন উনি নিরাপদে দেশ পরিচালনা করতে পারেন, সেটাই আমি আশা করি এবং দোয়া করি। কিন্তু এখন উনি যেই পথে চলছেন ভবিষ্যৎ বড় অন্ধকার। উনার বাবা মারা গেছেন হাসিনাকে দেশে আসতে দিয়ে, উনার মা কারাবরণ করেছেন 2 বছর, কারাগারে থেকে মারাই গেছেন বলবো আমি, প্রায় ক্লিনিক্যালে বাঁচিয়ে রাখা হয়েছে। উনার এই অবস্থা হয়েছে, উনি যাচাই বাছাই না করে উনি জেনারেল মঈনকে সেনাপ্রধান বানিয়ে দিয়েছেন। উনি অনেক লোককে বসিয়ে দিয়েছেন, বেগম জিয়া শেষ ওই একই ভুল করে। তারেক রহমান সে একই ভুল করছে এবং একই ভুল করে তারেক রহমান সপরিবারে এই পৃথিবী থেকে বিদায় নেবে। কারণ বাবা ভুল করেছে, মারা পড়েছে, মা ভুল করেছে, মা মরে বেঁচে আছে। তারেক রহমান ভুল করছে, করে চলেছে। তারেক রহমানকে জীবন দিয়ে, পরিবারের জীবন দিয়ে সেই ভুলের মূল্য দিতে হবে, পরিশোধ করতে হবে। এখনো তারেক রহমান যদি একটাবার বুঝতো, এই মেজর দেলোয়ার এতটা বছর ধরে চিৎকার করে তারই রাস্তা পরিষ্কার করে দিয়েছে। মেজর দেলোয়ার